হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মি জুবাইর রাজু। পড়াশোনা করছি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি নিয়ে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়, বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অণুপরমাণু বিষয়টা নিয়ে। তো তোমাদের বই অণুপরমাণু অধ্যায়ে অনেক কিছু দেওয়া আছে। তো এখানে আমি তোমরা হয়তো নিজেরা পড়তে গেলে অনেক কিছুই বুঝবে না প্রথম প্রথম, কিন্তু আমি তোমাদের জন্য পুরো ভিডিওটা এমন ভাবে সামারাইজ করেছি, তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে তোমাদের টপিকগুলো বুঝতে খুব বেশি সহজ হবে। তো চলো আমরা শুরু করি। তোমাদের বইয়ে প্রথমে অধ্যায়ের নামটা থেকে আমরা শুরু করি। অধ্যায়ের নামটাই দেয়া আছে অণু এবং পরমাণু নামে। অণু এবং পরমাণু। তো দেখো ভাইয়া, অণু এবং পরমাণু বুঝতে গেলে আমাদেরকে প্রথমে একটা জিনিস, একেবারে আমি বেসিক থেকে শুরু করতেছি। প্রথমে আমাদেরকে বুঝতে হবে পদার্থ কাকে বলে। তো পদার্থ কাকে বলে এটা আমরা ছোট নিচের ক্লাসে পড়েছি। যার নির্দিষ্ট ভর আছে, যা জায়গা দখল করে, আয়তন আছে, সেটাকে আমরা পদার্থ বলি। তো পদার্থ হচ্ছে দুই প্রকার, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। এই তো মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ, এই এই দুইটা বিষয় নিয়েই মূলত আমাদের আজকের ক্লাস। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। এখন দেখো ভাইয়া, মৌলিক পদার্থ আমরা জানলাম পদার্থ কাকে বলে, এবার আমরা জানবো মৌলিক পদার্থ কাকে বলে। তো মৌলিক পদার্থ কাকে বলে ভাইয়া? যে সকল পদার্থকে বাংলায় অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সে সকল পদার্থকে তোমার মৌলিক পদার্থ বলে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমরা যদি লোহাকে ভাঙি, ধরো লোহাকে আমি ভাঙতে ভাঙতে যতই ভাঙি না কেন সেটাকে আমি লোহাই পাবো। হ্যাঁ, ঠিক সেম অন্য তুমি যে কোনো পদার্থ, অন্য কোনো মৌলিক পদার্থ নিলে, মানে মৌলিক পদার্থটা বুঝবা কিভাবে? যদি ওই পদার্থকে আমরা ভাঙতে ভাঙতে যদি অন্য কোনো পদার্থ না পাই, সেটা হবে হচ্ছে মৌলিক পদার্থ। এই যে ভাঙতে ভাঙতে গিয়ে আমরা যে একটা সর্বশেষ ক্ষুদ্রতম কণায় পৌঁছাবো, সেটার নাম হচ্ছে পরমাণু। তাহলে বুঝতে পারছো এই যে তোমাদের বইয়ে পরমাণু বিষয়টা কোথা থেকে আসছে। পরমাণু হচ্ছে, তাহলে আমরা বলতে পারি পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। হ্যাঁ, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নামই পরমাণু। এখন দেখো ভাইয়া, আমরা তো মৌলিক পদার্থকে ভাঙতে ভাঙতে সর্বশেষ ক্ষুদ্র কণা পরমাণু পাইলাম। এবার দেখো পরমাণুকে আবার যদি ভাঙে, সেটাকে ভাঙলেও আমরা আবার তিনটা কণা পাই। আরো কিছু অস্থায়ী কণা পাওয়া যায়, শুধু তিনটা কণা না। সেগুলো তোমাদের আসলে এখন পড়ার দরকার নাই, ওগুলো পরবর্তী ক্লাসে জানতে পারবা, আরো উপরে ক্লাসে জানতে পারবা। তো পরমাণুকে ভাঙলে আমরা আরো তিনটি কণা পাই, সেটা হচ্ছে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। এটা আমি পরমাণু গঠন পড়ানোর সময় বলতেছি। এখন দেখো ভাইয়া, আমাদের মৌলিক পদার্থ আছেই মূলত 98টা। হ্যাঁ, মানে মোট 118টা, কিন্তু 20টা হচ্ছে তোমার প্রকৃতিতে খুব তেমন একটা পাওয়া যায় না। হ্যাঁ, যার কারণে এগুলাকে গণায় না ধরলেও খুব বেশি সমস্যা হয় না। তো আমরা 118টা হচ্ছে আমার মৌলিক পদার্থ, এই 20টা হচ্ছে খুব কম পরিমাণে হচ্ছে তোমার প্রকৃতিতে পাওয়া যায়, কিন্তু কৃত্রিম ভাবে তৈরি করা যায়। তো এটা হচ্ছে আমার এই 118টা মৌলিক পদার্থ। এই 118টা মৌলিক পদার্থ দিয়ে আমাদের পুরা পৃথিবী, পুরা ইউনিভার্স তৈরি। হ্যাঁ, তো এই 118টা তুমি যেদিকে যাও না কেন, এই 118টা মৌলই পাবা। হ্যাঁ, তুমি কি করবা? ধরো তুমি, আমার চারপাশে ধরো পানি আছে, ধরো আমি পানিকে যদি ধরো পানি যদি লিখতে যাই, পানিটা হচ্ছে H2O, মানে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হয়ে তোমার পানি গঠন করে, এক অণু পানি গঠন করে। মানে একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে তোমার কি গঠন করে? এক অণু পানি গঠন করে। এখন দেখো এই হাইড্রোজেন, অক্সিজেন, এরা কিন্তু কি তোমার এক একটা মৌলিক পদার্থ। কারণ আমি অক্সিজেনকে ভাঙলে শুধু অক্সিজেনই পাবো, হাইড্রোজেনকে ভাঙলে শুধু হাইড্রোজেনই পাবো। তো দেখো এই 118টা মৌলের মধ্যে কিন্তু এরা পড়তেছে। তার মানে আমাদের চারপাশে যা কিছু আছে না কেন আছে, সবকিছু তোমার এই 118টা মৌল দ্বারাই তৈরি।
মানে এরপর হচ্ছে যে কি তোমার, তাহলে আমরা জানলাম মৌলিক পদার্থ কাকে বলে। এবার দেখো যৌগিক পদার্থটা কাকে বলে। তাহলে আমরা জানলাম মৌলিক পদার্থ কাকে বলে, এবার আমরা দেখবো যৌগিক পদার্থ কাকে বলে। তো ভাইয়া দেখো, যে সকল পদার্থকে লেখা যদি নাও বুঝে যায়, আমি বলতেছি মুখে মুখে শুনে লিখে ফেলে, এটা খুব বেশি বড় কোনো লাইন না। যে সকল পদার্থকে বাংলে একাধিক পদার্থ পাওয়া যায়, এই যে একটু আগে আমি পানির অণুটা দেখাইলাম না, সেটাই মূলত। যে সকল পদার্থকে বাংলে একাধিক পদার্থ পাওয়া যায় সেগুলোকে তোমার যৌগিক পদার্থ বলে। এই যে দেখো যৌগিক পদার্থ বলে, এই যে আমি একটা যৌগিক পদার্থ নিলাম, এটাকে যদি আমি ভাঙতে ভাঙতে যদি একেবারে তার ক্ষুদ্র কণায় পৌঁছে যাই, তখন আমি যে কণাটা পাবো সেটার নাম হবে কি অণু। অণুকে বাংলা আবার পাবো পরমাণু। তো দেখবা অণু নিয়ে খুব বেশি আলোচনা নাই, কারণ অণু মানেই হচ্ছে পরমাণু, মানে কয়েকটা পরমাণু মিলেই অণু তৈরি হয়। তা আমাদের বেশিরভাগ পড়াশোনা মানে আলোচনাটা এই জন্য পরমাণু নিয়ে। তাহলে দেখো এই একটু আগে যে আমি পানি দেখাইলাম H2O, এই পানিটা হাইড্রোজেন এবং অক্সিজেন কিন্তু কি তোমার নিজেরা আলাদাভাবে কিন্তু মৌলিক পদার্থ, কিন্তু দুইটা একত্রিত হয়ে কি গঠন করছে, তোমার পানি গঠন করছে। তো এটা হচ্ছে তোমার এই এই যে আমি যদি দেখাই অক্সিজেন অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তো এভাবে ওরা কি করে, একটা অক্সিজেন অণুর সাথে পরমাণুর সাথে দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে এক অণু হাইড্রোজেন পরমাণু গঠন করে। হাইড্রোজেন মানে পানি, এক অণু পানি গঠন করে। তো এটা হচ্ছে তোমার মূলত যৌগিক পদার্থ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যৌগিক পদার্থ মানে হচ্ছে একের অধিক মৌলিক পদার্থ। হ্যাঁ, মৌলিক পদার্থ মানে বোঝার সহজ একটা উপায় হচ্ছে কি জানো, মৌলিক মানে হচ্ছে সে কি, সে হচ্ছে স্বতন্ত্র, মানে তার সাথে অন্য কেউ আর থাকবে না। এই যে আমরা যেমন মৌলিক সংখ্যা পড়ি না, মৌলিক সংখ্যা মানে এক, তাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, সেটা হচ্ছে তোমার মৌলিক সংখ্যা। তো এরকমই মৌলিক মানে সে মৌলিকই, হ্যাঁ, মানে তার সাথে আর অন্য কেউ থাকবে না। আর যৌগিক মানে হচ্ছে একের অধিক পদার্থ থাকবে, হ্যাঁ, একের অধিক পদার্থ থাকবে, আর সেটা হবে মৌলিক পদার্থ। মানে মৌলিক পদার্থ গুলা মিলেই মূলত আমাদের যৌগিক পদার্থ গঠন করে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মূলত যৌগিক পদার্থ। আর ওই যে 118টা মৌলিক পদার্থ, এগুলা হচ্ছে একটা পর্যায় সারণীতে খুব দেওয়া আছে, তোমাদের বইয়ে যদি পর্যায় সারণী আলোচনা নাই, এটা তোমরা পরবর্তী ক্লাসে হয়তো জানতে পারবা। তো 118টা মৌলিক পদার্থ তোমার মূলত যৌগিক পদার্থটা গঠন করে। তো দেখো এখন আমরা জানলাম, তাহলে আমরা জানলাম কি মৌলিক পদার্থ কাকে বলে, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। আর যৌগিক পদার্থ কাকে বলে জানলাম, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নামটা হচ্ছে অণু, আর অণুকে বাংলা আমরা পাই পরমাণু। এই বিষয়টা, আর আমাদের মৌলিক পদার্থ হচ্ছে 118টা, আমাদের যা কিছু আছে কিনা সবকিছুই তোমার এই 118টা মৌলিক পদার্থ দিয়ে তৈরি। এরপরে হচ্ছে আমরা অণু-পরমাণু বিষয়টা ক্লিয়ার হলাম। এবার দেখো ভাইয়া, এই যে আমরা বললাম না অণুকে বাংলে পরমাণু পাওয়া যায়, তো এবার পরমাণুর গঠনটা নিয়ে আমরা আবার পরমাণুকে বাংলে আমরা তিনটা কণা পাই, আরো বেশ কয়েকটা কণা অস্থায়ী কণা পাওয়া যায়, সেগুলো তোমরা পরবর্তীতে ক্লাসে জানতে পারবা। তো পরমাণুর গঠনটা যদি আমরা করতে যাই, এই যে দেখো পরমাণুকে ধরো আমরা পরমাণুটা পেয়ে গেলাম, মৌলিক পদার্থকে ভেঙে আমরা পরমাণুটা পেয়ে গেলাম, পরমাণুটাকে আবার আমরা ভাঙতে যাব, পরমাণুকে ভাঙলে আমরা পাবো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো ভাই দেখো, এটা যদি একটা পরমাণু হয়, হ্যাঁ, এটা যদি একটা পরমাণু হয়, তাহলে দেখো এখানে আমরা কি বলছিলাম, একটা পরমাণুকে ভাঙলে তিনটা কণা পাবো, হ্যাঁ, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই যে ইলেকট্রন, এগুলা কি ভাইয়া, এগুলা একটা কণা, এগুলা পরমাণুকে ভাঙলে পাওয়া যায় ইলেকট্রন। হ্যাঁ, এরপর হচ্ছে তোমার প্রোটন, এরপর হচ্ছে তোমার নিউট্রন। তো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই যে দেখো পরমাণুর গঠনে আমরা দেখতে পাই প্রোটন এবং নিউট্রন তোমার পরমাণু কেন্দ্রে অবস্থান করে। এই যে মানে
এগুলো আসলে খুব ছোট, এগুলা এমন না যে এত বড়, এগুলা খালি চোখে দেখা যায় না। আমরা বোঝানোর সুবিধার্থে তোমাদের কিভাবে দেখাচ্ছি। তো প্রোটন এবং নিউট্রনটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। আর ইলেকট্রনটা কি করে তোমার, এই যে ইলেকট্রনটা তোমার কক্ষপথে, এই যে এগুলাকে বলে কক্ষপথ, এই কক্ষপথ গুলাতে তোমার ঘুরতে থাকে। হ্যাঁ, তো এই তাইলে আমরা এটা ধরো কার্বন পরমাণু, এটা কার্বন পরমাণু হচ্ছে ইলেকট্রন, কার্বন পরমাণু। তো কার্বনকে সাধারণত সি দ্বারা লেখে, এটা পর্যায় সারণী পড়লে তোমরা বুঝতে পারবে। তো দেখো, প্রোটন এবং নিউট্রন মিলে যে পরমাণুর যে কেন্দ্রে অবস্থান করে বা যে জায়গায়, সেই জায়গাটাকে বলে একত্রে বলে নিউক্লিয়াস। কি বলে ভাইয়া? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কি? আমরা নিউক্লিয়াস কি জেনে পেলাম, পরমাণুর কেন্দ্রে যেখানে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে সেটাকেই বলে নিউক্লিয়াস। আর ইলেকট্রনটা হচ্ছে তোমার বাইরে কক্ষপথে ঘুরতে থাকে। আর প্রোটন নিউট্রন তো বললামই এখানে কেন্দ্রে অবস্থান করে। তো এই যে দেখো ভাইয়া, এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এদের একটা চার্জ থাকে ভাইয়া। চার্জটা কি? চার্জটা হচ্ছে মানে আদান, চার্জ মানে হচ্ছে আদান। হ্যাঁ, তো চার্জ হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রনের একটা ধর্ম। হ্যাঁ, তো দেখো, মানে প্রকৃতিতে তোমার ধরো প্রত্যেকটা বস্তুর একটা চার্জ থাকে। হ্যাঁ, এটা প্রকৃতি নিজেই তার মধ্যে দিয়ে দিয়েছে। তো দেখো, ইলেকট্রনের চার্জ হচ্ছে তোমার নেগেটিভ, মানে মাইনাস। হ্যাঁ, আর ঋণাত্মক। আর প্রোটন হচ্ছে তোমার প্লাস। হ্যাঁ, প্রোটনটা হচ্ছে প্লাস, ইলেকট্রনটা হচ্ছে মাইনাস। হ্যাঁ, আর নিউট্রনটা হচ্ছে জানো, নিউট্রন হচ্ছে জিরো, তার কোনো কি চার্জ নাই, তার কোনো আদান নাই, সে কারোর সাথে কোনো কারোর সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তো শূন্যকে কেন নিউট্রন সংখ্যা বলা হয় জানো, নিউট্রাল সংখ্যা বলা হয় জানো? এই যে কারণ শূন্য হচ্ছে নিউট্রনের ভর হচ্ছে, নিউট্রনের চার্জ হচ্ছে শূন্য, বট কিন্তু না, চার্জের কথা বলতেছি। তো দেখো এখন, তাইলে আমরা জানলাম তিনটা কণা পাই, তিনটা কণার চার্জ কি কি সেটাও জানলাম, তিনটা কণা কোথায় থাকে সেটাও জানলাম। হ্যাঁ, ইলেকট্রিক এবং কিভাবে থাকে সেটাও জানলাম। এখন দেখো, এরপরে আমরা জানবো পারমাণবিক, তোমাদের বই যে জিনিসটা আলোচনা করেছে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। হ্যাঁ, তো আমরা জানলাম না যে একটা পরমাণুকে ভাঙলে তিনটা অংশ পাওয়া যায়, তিনটা কণা পাওয়া যায়, সেটা হচ্ছে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। তো পারমাণবিক সংখ্যা মানে কি জানো ভাইয়া? পারমাণবিক সংখ্যা হচ্ছে কোন পরমাণুর, লেখা ধরা না গেলেও তোমরা শুনে শুনে লিখে পেলো, এগুলা ছোট ছোট লেখা। কোন পরমাণুর প্রোটন সংখ্যাকে, ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বলে। কোন পরমাণুর প্রোটন সংখ্যাকে ওই পরমাণুর প্রোটন সংখ্যা বলে। তাইলে আমরা জানলাম কোন পরমাণুর প্রোটন সংখ্যাকে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বলে। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যাটা গেল। এবার দেখো ভাইয়া, নিউক্লিয়াস আমরা পড়ছিলাম না, এই যে নিউক্লিয়াস, এখানে কেন্দ্রে নিউক্লিয়াস। এই যে দেখো, তোমাদের বইয়ে আমরা নিউক্লিয়াসটা নিয়ে কেন আলোচনা করতেছি, তোমাদের বইয়ে এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে তোমার তেজস্ক্রিয়তা। এখন দেখো, তেজস্ক্রিয়তা বুঝতে হলে তোমাকে নিউক্লিয়াসটা ভালোভাবে বুঝতে হবে। এই যে দেখো, আমাদের এখানে প্রোটন এবং নিউট্রন হচ্ছে তোমার কি কেন্দ্রে থাকে, নিউক্লিয়াসের কেন্দ্রে থাকে। এখানে প্রোটনটা হচ্ছে তোমার সমধর্মী আধান, মানে প্রোটনটা হচ্ছে প্লাস, নিউট্রনের তো কোনো চার্জ নাই, সে জিরো। তো এখানে কি হয় জানো, আমরা জানি কি প্রোটন সমধর্মী আধান পরস্পরকে কি করে, ধরো প্লাস প্লাস, সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে। প্লাস প্লাস পরস্পরকে বিকর্ষণ করবে, কিন্তু একটা প্লাস আর একটা মাইনাস হলে তখন সেটা কি হয়ে যেত, আকর্ষণ করতে পরস্পরকে। তো এই বিকর্ষণের, এই তীব্র বিকর্ষণ, প্রোটন সংখ্যাগুলো যেহেতু খুব ছোট একটা জায়গায় থাকে নিউক্লিয়াসের মধ্যে, একেবারে পরমাণুর মধ্যে। আর পরমাণুর নিউক্লিয়াসটা জানো, এই পরমাণুর ব্যাসার্ধের চেয়ে লক্ষ 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 গুণ ছোট নিউক্লিয়াসটা তোমার। তো
তো এরকম ছোট একটা জায়গায় তোমার যখন প্রোটন সংখ্যা, এতগুলো প্রোটন সংখ্যা গাদাগাদি করে থাকে, তখন কি হয় জানো, এই প্রোটন সংখ্যাগুলো যেহেতু সমধর্মী আদান, হ্যাঁ, এখানে যেহেতু আর কোনো আদান নাই, তারা পরস্পরকে খুব বেশি বিকর্ষণ করে। এই বিকর্ষণটা মানে বিকর্ষণটার জন্য সমান সংখ্যা, বিকর্ষণটা যাতে তোমার মানে সাস্টেইন একটা ইয়েতে থাকে, সেজন্য তোমার এখানে নিউট্রন সংখ্যা সমান বা তার বেশি হতে হয়, বেশি থাকে, সমান বা তার বেশি থাকে। এই যে প্রোটন সংখ্যা সমান বা বেশি, নিউট্রন সংখ্যা সমান বা বেশি হয়, এই বেশি সমান এটার কারণেই মূলত আমাদের এই তেজস্ক্রিয়তা জিনিসটা সৃষ্টি হয়। আর এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে তোমার নিউট্রন সংখ্যা যদি বেড়ে যায়, হ্যাঁ, প্রোটন সংখ্যা কিন্তু সমান থাকে, প্রোটন সংখ্যা বাড়তেও পারে না, কমতেও পারে না। তো নিউট্রন সংখ্যাটা যেহেতু নিউট্রন সংখ্যা যে সবসময় আমরা জানি হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা একটা পরমাণুতে সমান থাকে, কিন্তু সবসময় যে সমান থাকবে এমন না, কম বেশি হতে পারে। আর যখনই এই নিউট্রন সংখ্যার ভিন্নতা দেখা দেয়, তখনই একটা পরমাণুর আইসোটোপ সৃষ্টি হয়। মানে কোনো পরমাণুতে প্রোটন সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হলে সেটাকে আইসোটোপ বলে। আমি আবার বলছি, একটু লিখে নাও। কোনো পরমাণুতে প্রোটন সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হলে সেটাকে কি বলে? একে অপরের পরস্পরের আইসোটোপ বলে। হ্যাঁ, যেমন তোমার কার্বন 6, কার্বন 8, কার্বন 14, এরকম অনেকগুলা তোমার কার্বনের এরকম অনেক বেশ কয়েকটা আইসোটোপ রয়েছে। হ্যাঁ, তো এই যে এখানে এই নিউক্লিয়াসটা তোমার, আমরা জানি কি নিউক্লিয়াসটা কিছু অস্থিতিশীল, মানে আমরা বলি না স্থিতিশীল এবং অস্থিতিশীল নিউক্লিয়াস। তো যে পরমাণু নিউক্লিয়াস যত বেশি অস্থিতিশীল, সেই পরমাণু নিউক্লিয়াসটা তত বেশি তোমার সে পরমাণু কি করবে জানো, সেই পরমাণুটা তোমার তত বেশি তেজস্ক্রিয় রশ্মি বের করে দিবে। হ্যাঁ, যার কারণে এই যে তোমার নিউক্লিয়াস এটা কি বলে নিউক্লিয়াস বোমা, পারমাণবিক বোমা। হ্যাঁ, এই যে নিউক্লিয়াসের এই যে তেজস্ক্রিয় রশ্মি, যখন বোমাগুলা মানে বিস্ফোরণ হয়, তখন নিউক্লিয়াস থেকে যে তেজস্ক্রিয় রশ্মিগুলো বের হয়, এগুলো মানব দেহে খুব বেশি ক্ষতি সাধন করে। হ্যাঁ, তো মূলত এটাই হচ্ছে তোমার, তাহলে তেজস্ক্রিয়তা বলতে আমরা কি বুঝতে পারি? তাইলে কোন পরমাণুর আবার এখানে একটা কথা কি জানো, আসলে একটা পড়ার সাথে আরেকটা পড়া খুব বেশি রিলেটেড। তো এখানে কিছু কিছু পরমাণু, কিছু মৌলিক পদার্থ আছে বা ওগুলা নিজেরাই তেজস্ক্রিয়। হ্যাঁ, যেমন ইউরেনিয়াম, এরপরে হচ্ছে আরো বেশ কয়েকটা ইয়ে আছে তোমার, যেগুলো হচ্ছে তোমার খুব বেশি তেজস্ক্রিয়, মানে নিজে স্বয়ংক্রিয়ভাবে তারা হচ্ছে তেজস্ক্রিয়। হ্যাঁ, তো এখন তোমার তাহলে আমরা জানলাম হচ্ছে তেজস্ক্রিয়তা কাকে বলে। কোন পরমাণু নিউক্লিয়াস থেকে যে তেজস্ক্রিয় রশ্মি বের হয় বা মানে পরিবাহিত হয়, সেটাকে হচ্ছে তেজস্ক্রিয়তা বলে। হ্যাঁ, এটা আমি বলতেছি, লিখে নাও তোমরা। সেটাকে হচ্ছে কোন পরমাণুর নিউক্লিয়াস থেকে যে তেজস্ক্রিয় রশ্মি বের হয়, সেটাকে বলা হচ্ছে তোমার তেজস্ক্রিয়তা। হ্যাঁ, এখন তাইলে তেজস্ক্রিয়তা জিনিসটা বুঝছো। এখানে দেখো আরেকটা বিষয় কি জানো, আমি একটা পরমাণু মডেল দিয়ে পরমাণু দিয়ে তোমাকে দেখাচ্ছি, পরমাণু গঠন দিয়ে দেখাচ্ছি। এখানে দেখো প্রোটন সংখ্যা, এবং একটা পরমাণুর প্রোটন সংখ্যা যত বাড়তে থাকে তার ওজনও তত বাড়তে থাকে। হ্যাঁ, তো যার কারণে তোমার একটা পরমাণুতে ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা সমান হওয়া লাগে। কেন জানো? কারণ এই যে তার স্থিতিশীলতা বজায় রাখার জন্য। একটার চেয়ে একটা বেশি হয়ে গেলে তখন তো তোমার ব্যালেন্স না থাকলে তখন সেটার একটা ভারসাম্য থাকবে না। হ্যাঁ, তো বিজ্ঞানীদের মতে কি জানো, আমাদের শরীরে প্লাস মাইনাস মানে চার্জের, ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের পরিমাণ যদি 0.00001% যদি, হ্যাঁ, 1% যদি পার্থক্য হইতো, আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতাম। আমাদের শরীরে এক একটা অংশ কি হয়ে যেত, আলাদা হয়ে যেত। হ্যাঁ, আলাদা হয়ে মহাবিশ্বে চলে যেত। তো বিষয়টা হচ্ছে এরকম। তো এজন্য হচ্ছে তোমার একটা পরমাণুতে প্রোটন সংখ্যা এবং
ইলেকট্রন সংখ্যা সমান হওয়া লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে পরমাণুতে যতগুলো প্রোটন সংখ্যা থাকে ততগুলো নিউট্রন সংখ্যা থাকে সাধারণত। সবসময় যে এক হবে তা না, এক হইলে তো আর তখন ভর সংখ্যা ভিন্ন হইতো না। ভর সংখ্যার আগে বলে দেখে না ভাইয়া, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যাকে কোনো কোনো প্রোটন সংখ্যা একত্রে ভর সংখ্যা বলে। হ্যাঁ, তো তখন আর আইসোটোপটাও সৃষ্টি হইতো না। হ্যাঁ, তো সেজন্য হচ্ছে নিউট্রন সংখ্যা সবসময় সেম থাকবে, ব্যাপারটা তা না। তো একটা পরমাণুতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কখন এক থাকে জানো? নিউট্রন সংখ্যা না, কিন্তু ইলেকট্রন সংখ্যা। নিরপেক্ষ পরমাণু বুঝে ভাইয়া? নিরপেক্ষ পরমাণু যে সকল পরমাণু নিরপেক্ষ মানে আদান নিরপেক্ষ। ধরো আমি লিখলাম সোডিয়াম, হ্যাঁ, ম্যাগনেসিয়াম, হ্যাঁ, দেখো সোডিয়াম ম্যাগনেসিয়াম এরা কিন্তু হচ্ছে কি তোমার আদান নিরপেক্ষ। হ্যাঁ, মানে এরা হচ্ছে তোমার এদের পরমাণুতে এদের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। এদের এদের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যার মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আমি যখন সোডিয়াম প্লাস লিখবো, মানে একটা আয়ন দিব, তখন সেটা হয়ে যাবে তোমার কি, এটা হচ্ছে তোমার নিরপেক্ষ পরমাণু না, কারণ এটা হচ্ছে আদান নিরপেক্ষ না। হ্যাঁ, এটাতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান না, যার কারণে হচ্ছে, কারণ এরা হচ্ছে তোমার ওই শেষ কক্ষপথের ইলেকট্রন আদান বা প্রদানের মাধ্যমে যুক্ত হয়েছে। হ্যাঁ, যার কারণে এটা হচ্ছে তোমার কি পরমাণু, নিরপেক্ষ পরমাণু না। হ্যাঁ, তো এই নিরপেক্ষ পরমাণুর জন্য সাধারণত কি হয় তোমার ইলেকট্রন, সাধারণত হচ্ছে তোমার প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে। তো বিষয়টা হচ্ছে এটা। তো আপাতত তোমরা আসলে অনেক অনেক ডিপে চলে গেছিলাম আমি, আসলে আপাতত এই বিষয়গুলো মাথায় রাখলেও তোমাদের চলবে। হ্যাঁ, পরবর্তী ক্লাসে ধাপে ধাপে জানতে পারবে। আসলে এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন, ইলেকট্রন নিয়েও তোমার অনেক পড়াশোনা আছে। হ্যাঁ, ইলেকট্রনের কণিক ভরবেগ আছে, ইলেকট্রনের গঠন কেমন, এখানে এগুলো অনেক পড়াশোনা আছে। তোমরা পরবর্তী অনেক ইন্টারমিডিয়েট উঠলে এটা জানতে পারবা, বা পরবর্তী ক্লাসগুলোতে আস্তে আস্তে জানতে পারবা। এখন অনেক বেশি পড়ার দরকার নাই, তোমার বইয়ে যে টপিকগুলো তোমাকে দিছে তুমি সেই জিনিসগুলো পড়ো। তাইলে আমরা জানলাম কি মৌলিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ, পারমাণবিক সংখ্যা জানলাম, পরমাণুর গঠনটা কেমন সেটা জানলাম। হ্যাঁ, তো পরমাণুকে বাংলা কি কি পাবো সেটা জানলাম। এরপর হচ্ছে তেজস্ক্রিয়তা জিনিসটা বুঝলাম, আইসোটোপ কাকে বলে সেটাও জানলাম। এবার আমরা দেখবো তোমাদের বইয়ে একটা জিনিস দিছে, সেটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। এখন দেখো ভাইয়া, হঠাৎ তোমাদের এই বইয়ে এই অধ্যায়ে পরিবাহী ও অর্ধপরিবাহী জিনিসটা বা কেন আসলো, বা পদার্থ বা অনুপরমাণুর এই অধ্যায়ে এটা কেন? তো এখন দেখো ভাইয়া, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী এই জিনিসটা আমরা একটু বুঝি আগে। আসলে কি জানো, এই যে বিদ্যুৎ মানে হচ্ছে কি জানো, ইলেকট্রনের প্রবাহ। হ্যাঁ, ইলেকট্রনের প্রবাহটা হচ্ছে মূলত বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি। এখন দেখো, যে সকল পদার্থের মধ্য দিয়ে, যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ খুব সহজে চলাচল করতে পারে তাদেরকে হচ্ছে তোমার পরিবাহী বা কন্ডাক্টর বলে ইংরেজিতে। এখন দেখো, এই যে এখানে তোমাদের এখানে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী কেন দিল, কারণ ওই যে বললাম ইলেকট্রনের প্রবাহ, বিদ্যুৎ মানে হচ্ছে তোমার মূলত ইলেকট্রনের প্রবাহ। এই যে ইলেকট্রন পড়লাম না আমরা একটু আগে, তো এই জিনিসটাই এখানে যে সকল পদার্থের মধ্যে বিদ্যুৎ খুব সহজে চলাচল করতে পারে তাদেরকে হচ্ছে তোমার পরিবাহী বলে। এখানে আর একটু ডিপে বলা যায়, কিন্তু আমি বললাম ওগুলো দেখাচ্ছি না তোমাদেরকে। তোমরা আপাতত যেটা জেনে রাখো, যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ খুব সহজে চলাচল করতে পারে তাদেরকে হচ্ছে পরিবাহী বলে। তো এরকম কি কি আছে, এরকম যে খুব সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে কি আছে, কপার আছে। হ্যাঁ, এরপর হচ্ছে তোমার লোহা, তামা, এগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ খুব সহজে কি, তো গোল্ড আছে, এগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ খুব সহজে তোমার
চলাচল করতে পারে, এই জন্য এদেরকে বলে পরিবাহী পদার্থ, হ্যাঁ, বা পরিবাহী বলে। ঠিক আছে। তো আর এরপরে যে বিষয়টা আছে তোমাদের এখানে অপরিবাহী। হ্যাঁ, অপরিবাহী মানে হচ্ছে অপরিবাহী শব্দটা বুঝেই বুঝতে পারতেছ যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে না, বিদ্যুৎ সহজে, লেখা ধরা না গেলে তোমরা আমার মুখে শুনে শুনে লিখতে পারো। যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ সহজে চলাচল করতে পারে না। হ্যাঁ, এরকম কি কি আছে, এরকম আমরা বলতে পারি কাঁচ, তোমার প্লাস্টিক, রাবার, এগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ কি চলাচল করতে পারে না, এই জন্য এদেরকে বলা হয় অন্তরক পদার্থ বা কি অপরিবাহী। হ্যাঁ, অন্তরক পদার্থ বা অপরিবাহী। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কাঁচ, হ্যাঁ, তারপরে তোমার রাবার, প্লাস্টিক ইত্যাদি। হ্যাঁ, আমাদের বাসা বাড়িতে যে বিদ্যুৎ তারগুলো ব্যবহার করা হয় বিদ্যুতের, সেগুলো হচ্ছে মূলত তোমার কি কপার বা তামার। হ্যাঁ, কারণ এগুলো হচ্ছে ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারে। তো কাঁচ, রাবার এগুলো হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে পারে না, বুঝছো? তাইলে এখন আরেকটা জিনিস বাকি, সেটা হচ্ছে তোমার অর্ধপরিবাহী। হ্যাঁ, এখন দেখো অর্ধপরিবাহী কাকে বলে। অর্ধপরিবাহীটা হচ্ছে তোমার যে সকল পদার্থে সাধারণ তাপমাত্রায় অপরিবাহীর নেই। হ্যাঁ, অপরিবাহীর ন্যায় কাজ করে কিন্তু তাপ প্রয়োগ করলে, মানে খুব বেশি তাপ দিলে সে কি হয়, পরিবাহীর ন্যায় কাজ করে। হ্যাঁ, কাজ করে কিন্তু তাপ বেশি দিলে সে পরিবাহীর ন্যায় কাজ করবে। সে কি করবে, পরিবাহীর ন্যায় কাজ করে। তাদেরকে কি বলে তোমার অর্ধপরিবাহী বলে, সরি, হ্যাঁ, অর্ধপরিবাহী বলে। আমরা পরিবাহী জানলাম, এবার পড়তেছি অর্ধপরিবাহী। তো অর্ধপরিবাহী কি এরকম কি আছে, তোমার জার্মেনিয়াম আছে, জি মানে জার্মেনিয়াম, এরপর হচ্ছে সিলিকন, এগুলো হচ্ছে তোমার অর্ধপরিবাহী। তো মানে জার্মেনিয়াম এটা হচ্ছে প্রতীক, জার্মেনিয়ামের প্রতীকটা হচ্ছে জি, সিলিকন SI। এগুলো তোমরা ক্লাস 8 এ পড়লে পর্যায় সারণীটা দেখলে বুঝতে পারবে, মানে ওই যে 118টা মৌলিক পদার্থের মধ্যে আছে এগুলা কিন্তু। তো এখন দেখো, তাইলে আমরা জানলাম পরিবাহী কাকে বলে, অপরিবাহী কাকে বলে, অর্ধপরিবাহী কাকে বলে, মোটামুটি এটা ক্লিয়ার। এখন দেখো তোমাদের লাস্টে যে বিষয়টা দিছে সেটা হচ্ছে কঠিন তরল গ্যাসীয় পদার্থের কিছুটা উদাহরণ দিচ্ছে। এখন দেখো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি এটা। এখন দেখো, ধরো এটা হচ্ছে তোমার একটা কঠিন পদার্থ, এটা হচ্ছে তোমার একটা কঠিন পদার্থ। দেখো এই কঠিন পদার্থের অণুগুলোর ভিতরে, এগুলা আমি অণু দেখাচ্ছি, এই অণুগুলা খুব কাছাকাছি অবস্থান করে। হ্যাঁ, যার কারণে কঠিন পদার্থকে তুমি চাপ দিলে বা তাপ দিলেও তারা কি হয় না, সংকুচিত হয় না। হ্যাঁ, তুমি ধরো এই একটা পদার্থ, এটাকে প্রেসারাইজ করে তুমি আর ছোট করতে পারবে না, তার কারণ ছোট করার মতো কি নাই, জায়গা নাই এদের মধ্যে। হ্যাঁ, এই যে এই জায়গাটা নাই, মানে ওরা একজন একজনের সাথে খুব বেশি কাছাকাছি অবস্থান করে, তা যার কারণে এদেরকে কি তুমি চাপ প্রয়োগে সংকুচিত করা যায় না। হ্যাঁ, বা এরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেও পারে না অনেকগুলা। হ্যাঁ, কারণ এরা খুব বেশি কাছাকাছি অবস্থান করে। এটা হচ্ছে কঠিন পদার্থের একটা বৈশিষ্ট্য। হ্যাঁ,
আর কঠিন পদার্থের অণুগুলো কিভাবে থাকে সেটা দেখাইছে। আরেকটা আর কঠিন তরল পদার্থের মধ্যে কিভাবে থাকে দেখো ভাইয়া, আমি যদি আরেকটা তরল পদার্থের উদাহরণ দিই তোমাকে। তরল পদার্থের মধ্যেও ধরো মানে তুলনামূলক কাছাকাছি থাকে, হ্যাঁ, কঠিন পদার্থের মতো থাকে না, এত কাছাকাছি থাকে না, কাছাকাছি থাকে কিন্তু তোমার কি কঠিন পদার্থের মতো কাছাকাছি থাকে না, একটু দূরে দূরে অবস্থান করে কিছুটা, হ্যাঁ। তো যার কারণে তারা কি হয় জানো, ওরা তুমি এই যে দেখো, যার কারণে তুমি ওদেরকে চাপ প্রয়োগ করে, প্রেসারাইজ করে তুমি ওদেরকে সংকুচিত করে ফেলতে পারবা। কারণ তাদের মধ্যে কি, তারা সংকুচিত হওয়ার মতো এনাফ জায়গা নিয়ে বসে আছে, হ্যাঁ। এই যে যার কারণে তুমি এদেরকে প্রেসারাইজ করে সংকুচিত করতে পারবে, এই জন্য বলা হয় চাপ প্রয়োগে এরা সংকুচিত হয়, হ্যাঁ। তো এটা আর এরা হচ্ছে মোটামুটি দূরত্বে অবস্থান করে, যার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটোছুটি করতে পারে। এবার দেখো ভাই গ্যাসীয় গ্যাসীয় পরমাণু, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি জিনিসটা হয়। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে একেবারে এটা নাই দিই, ধরো এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, অনেক দূরে দূরে অবস্থান করে, আমি তারপরে কাছাকাছি দেখাচ্ছি বোর্ড যেহেতু ছোট। তো এভাবে গ্যাসীয় পদার্থের অণুগুলো তোমার ছুটাছুটি করে। এজন্য হয় কি জানো, তোমার তুমি যখন একটা বস্তু একটা বেলুনের ভিতর বা একটা ধরো পাত্রের মধ্যে কোনো গ্যাসীয় পদার্থ রাখো, সেটা কি করে পুরো জায়গাটাই সে কি দখল করে ফেলে। আমরা পড়ছি না যে গ্যাসীয় পদার্থ যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে। তো এটা কেন সে ধারণ করতে পারে, কারণ সে তার অণুগুলা হচ্ছে একটা থেকে আরেকটা অনেক বেশি দূরত্বে সব পুরো জায়গায় ছড়াই ছিটাই থাকে, হ্যাঁ, একটা অনেক দূরত্বে থাকে, হ্যাঁ। যার কারণে সে কি করে, তোমার এই তোমার সে হচ্ছে তোমার মানে ওই জায়গাটা কি দখল করে রাখে, হ্যাঁ, ওই পুরো জায়গাটাই সে কি দখল করে রাখে। এবং দেখবা খুব সহজে এরা মানে একটা বেলুনকে তুমি যদি ফুলে যদি ছেড়ে দাও, দেখো খুব সহজে এরা উড়ে চলে গেছে। এটা কেন হয়, ওই যে এদের পরমাণুগুলা, এদের অণুগুলা একটা একটা চেয়ে অনেক বেশি দূরত্ব অবস্থান করে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে ছুটাছুটি করতে পারে বা চলে যায়, যেহেতু ওদের মধ্যে কি বিশাল বিশাল ডিস্টেন্স থাকে। আর তোমার হচ্ছে এই যে, তাইলে আমরা জানলাম আরেকটা বিষয় কি জানো, এই যে গ্যাস গ্যাস কেন খুব সহজে পরিবহন করতে পারে, এই সেম কাহিনী। তোমার যেহেতু অণুগুলো একটা একটা চেয়ে অনেক দূরত্বে অবস্থান করে, হ্যাঁ, একটা একটা অনেক দূরে ছোটাছুটি করে, সেজন্য ওরা কি করতে পারে, খুব সহজে পরিবহন হতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, হ্যাঁ। তো এটা হচ্ছে তোমার কঠিন পদার্থ, এটা হচ্ছে কঠিন পদার্থের বৈশিষ্ট্য ছিল, এটা হচ্ছে তরল পদার্থের বৈশিষ্ট্য ছিল, আর এটা হচ্ছে তোমার গ্যাসীয় বা বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য ছিল। তো আশা করি তোমাদের পুরো অধ্যায়টা যতটুকু পারছি আমি বোঝানোর চেষ্টা করছি। তো তোমরা ভিডিওটা কোনো কিছু না বুঝলে ভিডিওটা পজ করে আরেকবার দেখে নিতে পারো, তাহলে হয়তো বা কোনো কনফিউশন থাকলে সেগুলো একটু দেখতে পারবা, বুঝতে পারবা। আর কোনো যদি কোনো কিছু না বুঝে থাকো, হ্যাঁ, সেটা তোমরা কমেন্ট করে জানাইতে পারো, হ্যাঁ, তোমার কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দিব। এটা হচ্ছে তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।